নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপির সাপোর্টটা অনেক বেশি, এবং 17 বছর যে আমরা যুগপৎ আন্দোলন ওদের সঙ্গে নিয়ে করেছি, তাতে করে বিএনপি হেডেড বাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, এটা মোটামুটি ভাবে প্রত্যেকটা মানুষই জানে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে আদর্শ, আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে দফা 31 দফা, সেগুলি বিশ্বাস করে মানুষ আমাদেরকেই নির্বাচিত করবেন। যে বিএনপির কোষাধ্যক্ষ আপনি এবং অনেক সিনিয়র রাজনীতিবিদ, সেই হিসেবে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? জুলাই সনদটার সাথে নির্বাচনের সম্পর্কটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে, এবং আপনার চ্যানেলে আমার প্রথম আসা, এই জন্য দর্শক শ্রোতা সহ সকল কলা কৌশলী যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আসলে প্রত্যেকটি জায়গায় সময় দেওয়া একটু মুশকিল হয়ে যায় আর কি। আপনার আজকের যে প্রশ্ন, যে জুলাই সনদ নিয়ে নির্বাচনের কোন রকমের মানে প্রবলেম দেখা দিচ্ছে, এ ধরনের কোনো কিছু আপনার কাছে মনে হচ্ছে আর কি? অ্যাকচুয়ালি জুলাই সনদের সঙ্গে আপনার নির্বাচনের কোনো সম্পর্ক এখানে থাকার কথা নয়। জুলাই সনদ একটা ডিফারেন্ট ব্যাপার, সনদে কি কি আসবে না আসবে, এবং স্বাক্ষর করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে, এবং সেখানে ঐক্যমত্য কমিশনে যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে ইতিমধ্যে আপনি জানেন যে 12টা একমত হয়েছে। কতকগুলিতে আমরা যেটা একমত হতে পারিনি, নোটাল ডিসেন্ট দেওয়া হয়েছে, এবং সবাই মিলে যে ঐক্যমত হয়ে একই আপনার রাজনীতিবিদগুলি সবগুলি একই মত দিবে, তা কিন্তু মানে কাম্যও নয়। কারণ বিভিন্ন দলের বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ রয়েছে, বিভিন্ন দলের বিভিন্ন নির্বাচনের ম্যানিফেস্টো রয়েছে। সেক্ষেত্রে একই হবে সবকিছু তা নয়। তবে মেজর যে বিষয়গুলি ছিল, যে 12টি প্রশ্নে ঐক্যমত হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি, এবং বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনার প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন মাথায় এলো, আমি জিজ্ঞেস করেই ফেলি। ঐক্যমত যদি আপনার মানে সবার ভিন্ন মত থাকবে, এটা গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকবে, অবশ্যই এটা থাকতেই পারে, তাহলে জাতীয় ঐক্যমত কমিশনের এই যে বৈঠকগুলো, এটা নিশ্চয়ই একটি প্রয়োজন আছে না? এটা প্রয়োজন ছিল, কারণ দেখেন বিগত স্বৈর শাসক বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, যে শেখ হাসিনার দুঃশাসন বলেন, এই যে এর মধ্যে যে আপনার যেভাবে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছিল, প্রশাসনকে তাদের দলীয়করণ করা হয়েছিল, এবং বিচার বিভাগকে তাদের আওতায় নিয়ে আসা হয়েছিল, তারপর আপনার প্রত্যেকটি ক্ষেত্রে অবিচার, অমানবিক যে বিষয়গুলি ছিল, গুম খুন হত্যা যেভাবে চলেছিল, যেগুলি যাতে পরবর্তী সরকার এসে আর না করতে পারে, এই ধরনের প্রস্তাবগুলি, মৌলিক যে সংস্কারগুলি, সেগুলি করার জন্য কিন্তু ঠিক আছে। যে ফার্দার যে কোনো সরকার যদি সরকার গঠন করে, তাহলে যাতে এই ফ্যাসিস্টের মতো আচরণ না করে, সেই জন্যই সনদগুলির ব্যবস্থা করা হয়েছিল। সেই সনদে আপনার প্রত্যেকটি, আপনারা জানেন যে 18টি প্রস্তাব ছিল, তার মধ্যে 12টির মধ্যে একেবারে সবাই মিলে ঐক্যমত হয়েছে, এবং 19টির মধ্যে বা 12টি সবাই মিলে ঐক্যমত হয়েছে, এবং বাকি 7টির মধ্যে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরাও নোট অফ ডিসেন্ট দিয়েছি কয়েকটার মধ্যে। আবার বাকিগুলো অনেকেই বলছে এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার না। দেখেন, আপনার যদি আমাদেরকে বলেন আর কি, বিএনপিকে কত বড় বড় সংস্কারগুলি মেনে নেওয়া হয়েছে। আপনার একটি মানুষ বা একটি নেতা 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতেই পারবেন না, তার জীবদ্দশায় 10 বছরের বেশি হতে পারবে না। আমাদের কিন্তু প্রথম প্রস্তাব ছিল যে কনজিকিউটিভ টাইম, পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে, 3য়বার তিনি হতে পারবেন না, এরকম ধরনের এটা প্রস্তাব ছিল। সেটা আবার সবাই, সকল দল মিলে ঐক্যমত হয়েছে যে না, এটা আসলে 10 বছরের বেশি হওয়া উচিত না। তারপরে আপনার আমাদের পার্লামেন্টের যে আপার টায়ার, লোয়ার টায়ার, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটাকে বলে, সেটার ব্যাপারেও কিন্তু ঐক্যমত হয়েছে। এগুলি কিন্তু আগে ছিল না। এই যে ব্যালেন্স অফ পাওয়ারের জন্য পদ্ধতিকে আসলে সমর্থন করে, পিআর পদ্ধতি এই দেশের জন্য তো আসলে প্রযোজ্য না, আপনিও জানেন আর কি, যে পিআর পদ্ধতিতে আপনার এটা কারা বলবে পিআর এর কথা? আপনি ধরেন একটি মানুষ তো, যেখানে যে ভোটাররা তাদের যে নেতাকে তারা বেছে নেয়,
হ্যাঁ, এখানে পিয়ার পদ্ধতি হলে নেতা 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 নির্ধারণ করার পদ্ধতিটাই ভিন্ন হয়ে যাবে, থাকবেই না। আপনি যে যেখান থেকে আপনি নির্বাচন করবেন, আপনাকে কে ভোট দিবে? যে ভোট দিবে আপনাকে তো দেখে ভোট দিবে, তাই না? আর পিয়ার পদ্ধতিটা হলো এরকম যে আপনি সারা দেশে তখন আর আপনার কোন জায়গার কোন নেতা, কোন কনস্টিটিউয়েন্সির কোন প্রার্থী, সেটা কিন্তু আপনার মানে ইয়ে থাকবে না আর কি, আমি স্থির থাকবে না। প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আনতে চাই, যেমন বিএনপির গত পরশুদিনও কিন্তু আমরা পত্রিকা দেখেছি যে ঘটনা, এবং বেশ কয়েকদিন ধরে এই ধরনের ঘটনা আলোচনা এসেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কার, এটা নিয়ে একটি আলোচনা হচ্ছে। নির্বাচনের জন্য জাতীয় সনদ যেমন জরুরি একটি বিষয়, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো একইভাবে জরুরি। সেক্ষেত্রে গত পরশুদিন কিশোরগঞ্জের এই যে বালু তোলার ঘটনা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং সেই সাথে আমরা আরো দেখেছি যে কোম্পানিগঞ্জের এই ঘটনায় তার সেই সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাও জানি যে বিএনপি থেকে অনেক নেতাকর্মী বহিষ্কারও করা হচ্ছে। আপনার এটা মানে অনেক জায়গায় অনেক দিন থেকে, প্রায় 1 বছর 1 মাস হতে গেল সরকার, জি একটা এত বড় গণ অভ্যুত্থান, জি, এরপরে আপনার সরকার 3 দিন ছিল না। তারপর আপনার এই 3 দিন সমস্ত জায়গায় আওয়ামী লীগ সরকার কিন্তু বলেছিল যে এই সরকারটা যেদিন চলে যাবে তার পরের দিন লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করবে, মানে নিহত হবে। এটার থেকে যে বাংলাদেশের মানুষরা যে কত সহনশীল, এবং আমাদের দল বিশেষ করে কিভাবে পাহারা দিয়েছে এই সরকারবিহীন অবস্থায় 3টে দিন, তারপরে সরকার হলো, এবং আস্তে আস্তে এই যে একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন, এর মধ্যে যে কিছু কিছু ঘটনা ঘটবে না এটা কিন্তু আমরা আশাও করি না ঘটবে, কারণ 20 কোটি লোকের একটা দেশ, এই দেশে আপনার ভিন্ন মতের মানুষ রয়েছে। এবং আপনার দেখেন যে সমস্ত কিছু যদি দলীয়করণ করা হয়েছিল বিগত সরকারের আমলে, সেই সরকারের যে আপনার বাজার, হাট, ঘাট, আপনার যে আপনার কন্ট্রাক্টস, এগুলি যে ছিল সেগুলো তো পালিয়ে সবাই চলে গেছে। এরকম পলায়ন তো কোনো পৃথিবীতে এরকম হয়নি যে একেবারে তৃণমূল পর্যায়ের নেতা থেকে আরম্ভ করে পার্লামেন্ট, সরকার, প্রধানমন্ত্রী সবাই মিলে একসঙ্গে পলায়ন করেছে। এই যে শূন্যস্থানগুলি পূরণ করার জন্য যে আপনার রেভিনিউ আদায় সরকারের, তারপরে এই শূন্যস্থানগুলি পূরণ করার জন্য কারা আসবে? এখন আপনারা জানেন যে বাংলাদেশে বৃহত্তম দল, সুস্পষ্টভাবে জানতে চাই, আপনি কি মনে করেন এই যে দল থেকে বহিষ্কার করে দেয় এটাই সমাধান? না, এটা সমাধান তাহলে এটা কি চাঁদাবাজিকে ঠেকাতে পারে? আমি শেষ করি। বৃহত্তম দলের মধ্যে আপনার ধরেন যারা যারা এই একেবারে জোরপূর্বক অপকর্ম করেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আপনি বলতে পারেন যে বহিষ্কার করলে কি সমাধান হবে? আমাদের দিক থেকে তো এটাই সমাধান। আমাদের সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার করা। একটা লোক অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, তাকে আমাদের দল থেকে বের করে দিলাম, আমরা ওন করলাম না তাকে। এর চেয়ে আমরা বেশি কিছু করতে পারি না, কারণ আমরা তো সরকারে নাই। এই দায়িত্বটা হলো আসলে সরকারের, যে যারা চাঁদাবাজি করবে, আমরা কিন্তু স্পষ্টত বলেছি যে যারা চাঁদাবাজি করবে, যারা ডাকাতি করবে, যারা লুটতরাজ করবে, যা তাদেরকে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব তো আমাদের নয়। আমাদের কখন হবে? যদি আমাদের জনগণ সরকার আমাদেরকে বসায়। যতক্ষণ না বসাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের দল থেকে বহিষ্কার হলো সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে প্রায় 4000। এবং এটা দিয়ে আমার মনে হয় কন্ট্রোল হয়েছে অনেক। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনারা শুধু মানে সবাই মিলে বিএনপিকে ধরার চেষ্টা করছেন। বিএনপি সারা বাংলাদেশের প্রায় 70% লোক এখন যদি ক্যালকুলেট করেন আর কি, যে তারা বিএনপির উপর ভরসা করছে। বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সুস্পষ্ট বর্ণনা যে বাংলাদেশের জন্য কিভাবে আপনার কি করবে, কি উন্নয়ন করবে, 31 দফার মাধ্যমে আমাদের আগের থেকে খসড়া দেওয়া হয়েছে, যে এই যে ভরসা নিয়ে মানুষ বসে আছে, এটাকে ডিফেম করার জন্য যে নতুন দল হলো এনসিপি, তারপরে জামাত ইসলাম। এখন জামাত ইসলাম তো আমাদের সঙ্গেই ছিল, তারা এখন যেহেতু আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে। যদিও আমরা মনে করি যে তাদের কনস্টিটুয়েন্সি ওয়াইজ কিন্তু ভোট অতটা নাই, তারা শক্তিশালী সংগঠন, কিন্তু
আপনার হয়তো নির্বাচন করলে 5টা 7টা 10টার বেশি আসন পাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের সঙ্গে যখন ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ ছিল এবং ধানের শীষ মার্কা ছিল, তখন তারা আমরা নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা করছি, আরেকটি বিষয় সেই সাথে খুবই প্রাসঙ্গিক মনে করি, আরেকটু যদি স্পষ্ট করে আপনি আমাদেরকে বলতেন। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে এবং তৃণমূল পর্যায়ের অনেক লোক আছে। বিএনপি যেহেতু বড় দল, আসলে একা বিএনপিকে অভিযোগ করা হচ্ছে না। এই প্রসঙ্গগুলো জামাত এবং এনসিপি বিভিন্ন জনসমাবেশেও এই প্রসঙ্গগুলো টেনে এনেছেন এবং যেহেতু বিএনপি বড় দল, অভিযোগগুলো হয়তো, কারণ তাদের নেতাকর্মীও বেশি, স্বাভাবিকভাবেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসে। এবং এক্ষেত্রে খুব সাধুবাদ জানানোর মতো প্রসঙ্গ হচ্ছে একদম সাথে সাথে যে বহিষ্কার করার সিদ্ধান্তগুলো, এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, উনি দফায় দফায় যে বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জনসমাবেশে, এবং শেষে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যে বড় একটি ছাত্র দলের সমাবেশ হলো, সেখানে খুব সুস্পষ্টভাবে শিক্ষা নিয়ে উনি অনেকগুলো নীতির জায়গায় কথা বলেছেন। এগুলো আসলে জনসাধারণের জন্য আশা জাগা নেয়া, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু বিএনপি যেহেতু নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে, সেক্ষেত্রে ইমেজ ধরে রাখা এবং বড় দল হিসেবে যে জনগণের একটা আশা আকাঙ্ক্ষার জায়গায়, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের একটি দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে জন্য আমরা কাজ করছি এইভাবে। আমাদের দায়িত্ব রয়েছে জন্যই আমরা নির্বাচনের জন্য আমরা এগুচ্ছি, এবং নির্বাচন আসলে পরে গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলের পার্টিসিপেশন থাকবে। যেহেতু ফ্যাসিস্ট সরকারের তাদের আর অধিকার নাই এই নির্বাচনে অংশগ্রহণ করার, তারা হয়তো অংশগ্রহণ করবে না, কিন্তু বাংলাদেশে তো অন্যান্য দল সবই আছে, সবাই অংশগ্রহণ করবে। এবং ইতিমধ্যেই আবার নির্বাচন কমিশন কিন্তু একটা ঘোষণাও দিয়েছে যে যার যার দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এমনকি আপনি যদি ঐক্যবদ্ধভাবে ইলেকশন করতে চান, শরিক দল হিসেবেও তাদেরকে আপনার মার্কাও আপনি দিতে পারবেন না, তাদের মার্কা তাদের ইলেকশন করতে হবে। অর্থাৎ সকলেই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং এই নির্বাচন নিয়ে যে কথাগুলি, আপনার যে প্রথম প্রশ্ন যেটা আর কি, জুলাই সনদ কি এর পেছনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা, কিন্তু এটা তো আসলে আমি মনে করি না এটা অন্তরায়। আবার যেমন ধরেন সংস্কার হয়েছে, তারপরে এগুলি আস্তে আস্তে আইন রূপে পরিণত করতে হবে সংসদে। আপনার এনসিপি জামাত যে কথাগুলি বলছে, সেগুলি এত আস্তে আস্তে এগুলি পার্লামেন্টে গিয়ে ঠিক করতে হবে। আপনার রেটিফিকেশন অফ দিস গভর্নমেন্ট অলসো হ্যাজ টু বি ডান ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টেই করতে হবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, সেটারও কিন্তু রেটিফিকেশন নিতে হবে, বৈধতা নিতে হবে পার্লামেন্টে গিয়ে। অতএব পার্লামেন্ট ইলেকশনটা জরুরি হয়ে গেছে। এবং পার্লামেন্ট ইলেকশন করতে গেলে আপনার মানুষ তো ভোট এখন ওইভাবে দিবে না। মানুষের যারা, যদি মানুষ মনে করে, মানুষ কিন্তু খুব এখন স্পর্শকাতর হয়ে গেছে, যারা রাহাজানি করবে, ডাকাতি করবে এবং যাদের পছন্দ করবে না। আপনি ইতিমধ্যেই জানেন যে এনসিপির কাহিনী, ইতিমধ্যেই জানেন যে প্রত্যেক জায়গায় প্রত্যেক দিনের নিউজ আসছে যে আমাদের মধ্যে, আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। চাঁদাবাজির ঘটনায় অভিযোগে রাহেনুল অপু, যিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন, তার স্ত্রী কাজী আনিশা, উনি সংবাদ সম্মেলন করেছেন জাদুঘরে, এবং সেখানে আজকে দুপুরেই যে খুবই মানে অদ্ভুত এবং খুবই সারপ্রাইজিং বটে, যেটা আমরা আলোচনায় পেয়েছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে যে চাঁদাবাজির ঘটনায় রাহেনুল অপু, উনি ওনার নির্দেশনায় এই ধরনের কাজ করছেন। তো এই অভিযোগ নিয়ে নিশ্চয়ই আরো তদন্ত হবে, বা এটা নিয়ে রাজনৈতিক দলমত নির্বিশেষেও একটি কথা এসেছে যে এখন এগুলো তদন্ত করার প্রয়োজন রয়েছে। নির্বাচনের পথে বা বানচালের জন্য এগুলো কি ষড়যন্ত্র, নাকি শুধু এটি রাজনৈতিক আলাপ? প্রথমত আমি বলতে চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যে উপদেষ্টা আসিফ এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা, এটা ভালোভাবে একটা তদন্ত হওয়া দরকার। যদি হয় তাহলে তো খুবই মারাত্মক একটা ঘটনা আর কি। এই সারা দেশে যে চাঁদাবাজিগুলি হলো, শুধুমাত্র প্রথম দিকে বিএনপির নাম, তারপরে ইদানিং তো জামাত ইসলাম করছে, যেটা বুঝতে পাচ্ছেন। তারপরে এনসিপির ছেলেপেলেরা ধরা পড়লো, যে অপুর কথা বললেন, এদের রিমান্ডে নিয়ে কথা বলার প্রেক্ষিতে তখন বললো যে আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এই কাজটি হয়েছে, আসিফ মাহমুদের সঙ্গে। তো এখন যদি উপদেষ্টাগণ যদি এদের সঙ্গে এই
টাকা পয়সা চাঁদাবাজি এবং কাজকর্মের লেনদেনের সঙ্গে যদি জড়িত থাকে, ইতিমধ্যে দেখেন যে আমরা খুব আশা করেছিলাম যে জুলাই আগস্টের 5ই আগস্টের পরে হয়তো এই শেখ হাসিনার পলায়ন থেকেই সকলেই একটা শিক্ষা নেবে যে যে কি কর্ম করলে কেমন থাকা যায় এবং কতটুকু দুষ্কর্ম করলে এই পরিস্থিতির উদ্ভাবন হয়। শেখ হাসিনার ঘটনা দেখে যদি আমাদের মধ্যে এই জাগরণটা না আসে তাহলে তো অত্যন্ত দুঃখজনক। তবে আমরা মনে করি যে এই উপদেষ্টা আসিফের বিষয়টি খুব ভালোভাবে তদন্ত করে দেখা প্রয়োজন এবং এর একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু একটা সমাধান হওয়া দরকার। কারণ এই চাঁদাবাজি একটা কথা, তারপরে এই দখলবাজি একটা কথা, এগুলি নিরসন তো করতে হবেই এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন এই বিষয়গুলি নিয়ে কিন্তু বিস্তরভাবে ওনারা খুব ভালোভাবে আলোচনা করেছেন ঐক্যমত কমিশনের ভিতরেও, যে যাতে করে এমনভাবে সবকিছু সন্নিবেশ করা হয় যে আগামী সংসদে রেটিফাই করে এবং আগামী সরকারটি যেটা হবে এই ধরনের চাঁদাবাজিতে দখলবাজিতে বড় ধরনের কোনো উপদেষ্টাগণ, এমপিগণ, মন্ত্রীগণ এবং দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাতে এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে, সেই জন্য এই আইনের যে একটা বিষয় সেটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু সংস্কারগুলি করছেন। কাজেই আমি মনে করি যে আগামী প্রথম বিষয়টি হলো যে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হওয়া দরকার। যদিও আমরা জানি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়ার জন্য একটা চিঠি ইতিমধ্যে ইসিতে দিয়েছে এবং ইসি হয়তো আগামীকাল একটা খসড়া রোডম্যাপ ঘোষণা করবে, এটা জানিয়েছেন ইসি সচিব জানিয়েছেন। আগামী সপ্তাহে আগামী কালকে মধ্যে জানানো, আগামী শুক্রবার, আগামী সপ্তাহে বা আগামীকাল মানে রবিবার যদি জানায় তখন তো বুঝে যাবে, তখন মানুষ কিছুটা শান্ত হবে। আর আমাদের দলের তরফ থেকে তো আমি অনেকক্ষণ বললাম আপনাকে, আপনিও তার এপ্রিসিয়েট করলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে পদক্ষেপ গ্রহণ করছে একটা বৃহৎ দলকে কন্ট্রোল করার জন্য, এবং সেই কন্ট্রোলে আমরাও চেষ্টা করছি। আমরা আশা করি যে আস্তে আস্তে একবারই তো পরিবর্তন হবে না। এত দিনের একটা দুঃশাসন, এত দিনের একটা মানে অপশাসন, এটাকে কমিয়ে এনে মানুষের রন্ধ্রে রন্ধ্রে মনে হয় যে একটা ক্যান্সার রোগের মতো ঢুকে গেছে, সেগুলিকে আস্তে 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 আপনার পর্যায়ক্রমে আপনার বাংলাদেশকে শুদ্ধিকরণ করতে হবে এবং সেটার প্রক্রিয়া হবে একটা রাজনৈতিক দলের নির্বাচনে আসা এবং নির্বাচনে এসে রাজনৈতিক সরকার গঠন করা এবং সেই গণতান্ত্রিক সরকারটি আস্তে আস্তে আমার মনে হয় সব সমাধান করতে পারবে। আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি এবং অন্তর্বর্তী সরকারের কিছু বিষয় চলে এসেছে, যেহেতু উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগটি রয়েছে, এটি আমাদের একটি দৃষ্টি খোলার জন্য একটা ঘোষণা আসছে কিনা যে আমাদের আসলে আরো সচেতন হতে হবে এবং নির্বাচনকে যদি আমরা প্রাণবন্ত বা সফল করতে চাই বা সুষ্ঠু করতে চাই, সেক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন যদি এরকম অভিযোগ আসতে থাকে তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা যেভাবে গোছানো শুরু করেছেন এই অন্তর্বর্তী সরকার, সেটি কি আরো বেগবান হবে নাকি বাধাপ্রাপ্ত হবে? কি মনে করছেন? এটা বাধাপ্রাপ্ত হবে না। আমার মনে হয় যে আইন শৃঙ্খলার যে অবনতি যেটা 5ই আগস্ট থেকে হওয়া শুরু করেছিল, ডেটেরিয়েট করেছিল একেবারে 6 মাসের মাথায় গিয়ে অনেক, তারপর থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমি বলবো না যে এই সরকার একবারে কাজ করছে না, তা নয়, কিন্তু সরকারের ভিতরে যদি আপনার উপদেষ্টাই যদি দুর্নীতিবাজ হয় তাহলে তো একটা অসুবিধা আর কি, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রেও অসুবিধা। তবে আমি আশাবাদী যে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি খুব জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাপ করেছে, আর্মির সঙ্গে আলাপ করেছে, আর্মি 80,000 সোলজার ডিপ্লয় করবে নির্বাচনে এবং সেখানে আনসার বাহিনী আছে, পুলিশের যতটুকুই কনস্ট্রাকশন করতে পেরেছেন তারা, তারপরেও আমি শুনলাম সেদিন আমার উপদেষ্টার সঙ্গে আলাপ হলো যে তারা প্রায় 1,000 ASI রিক্রুট করছে অনলি ফর ইলেকশনস, যে তারা একটা 6 মাসের ট্রেনিং দিয়ে ইলেকশনটা যে ভালো হয়। তবে ইলেকশন ভালো হবে, স্বতঃস্ফূর্তই হবে, কারণ অনেকদিন মানুষ নির্বাচন করে ভোট দিতে পারে না, সেই জন্য এবার আমার কাছে মনে হয় ইলেকশনটা ভালো হবে। তবে আপনি একটা কথা খুব ভালো মানে সন্দেহের কথা যেটা বলেছেন, ইলেকশনকে বানচাল করার জন্য বা এটাকে ডিস্টার্ব করার জন্য এই যে কিছু কিছু
খবর যেটা ঘটনা পান ঘটছে এবং আর কি, একটার পর একটা ঘটছে এটা তো। একটার পর যে ঘটছে, এটা এটা তো কিন্তু আসলে অস্বীকার করার জন্য এটা নেই। অস্বীকার অনেকগুলো ঘটনা আমি করতে ঘটেছে। চাই না। অদৃশ্য একটা শক্তি কাজ করছে যে ইলেকশনটা যাতে আরো পিছায়, কারণ ইলেকশনটা হলে পরে এখন যারা ক্ষমতা ভোগ করছে, কেন মনে হচ্ছে যে তারা ইলেকশন পিছানোর জন্য কারণ কাজ করছে? ইলেকশন পিছানোর জন্য আপনি খুব ভালো স্পষ্টতই বলা যায় যে এনসিপি, আপনার জামাত ইসলাম, তারা কিন্তু ক্ষমতা এখন ভোগ করছে, কারণ তারা মোটামুটি নির্বাচন হয়ে গেলে তখন তো এখন যে তাদের প্রভাব একটা আপনার পোস্টিং, তারপরে কাজ নেওয়া, কাজ ভাগ করে দেওয়া, এগুলি এনসিপি এবং জামাত ইসলামের লোকরাই করছে ম্যাক্সিমাম। এখানে বিএনপি যেহেতু দেখা যাচ্ছে, সভাপতি আমরা মনে করছি বিএনপি তো অনেক বড় যে, একটি দল, আপনার কেন মনে হচ্ছে যে জামাত আর এনসিপি হচ্ছে এই কাজটা করছে? এই কাজটি করছে মানে বিএনপির কোনো না, প্রভাব এগুলো নেই তো আপনি কেন পত্রিকায় বলতে আপনারা দেখছেন, তো আপনারা পত্রিকায় দেখছেন, তারপরে কোথায় কিভাবে পোস্টিং বাণিজ্যগুলো হচ্ছে সেগুলি তো অহরহ আসছে আর কি। এখন বোঝাই যাচ্ছে যে এই ক্ষমতাটা হয়তো তারা চিন্তা করতেছে আমাদের ক্ষমতাটা হ্রাস পাবে যদি নির্বাচনটা হয়ে যায়, তখন তো রাজনৈতিক দল আমি তাহলে আপনাকে আসবে একটা এবং reference- রাজনৈতিক দলটা হ্যাঁ বলেন। না, আমি একটা রেফারেন্স দিতে হবে। গতকালকেও হয়েছে এবং এর আগেও বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, উনি বলেছেন, উনি কিন্তু একদম সরাসরি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে যেহেতু একটি বড় দল, প্রভাবশালী দল, তারা ধরেই নিয়েছেন যে তারা নির্বাচনে জিতবেন এবং সেইভাবেই তারা এখনই দল গোছানো শুরু করেছেন। এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক তারা এই চাঁদাবাজির কাজগুলো করেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরেও সুনির্দিষ্ট একটি অভিযোগ এসেছে যে বিএনপি হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন চান, কারণ তারা জানেন যে তারা নির্বাচনে যে ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং আবারও সে একই ফ্যাসিবাদী একটি শাসনের দিকে যেতে চাচ্ছেন। এই ধরনের কিন্তু সুস্পষ্ট অভিযোগ তারা এখন করেছেন। আক্তারের মন গড়া কথা বললে তার চলবে না। ধরেন আমি তো মনে করি যে হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপির সাপোর্টটা অনেক বেশি এবং 17 বছর যে আমরা যুগপৎ আন্দোলন ওদের সঙ্গে নিয়ে করেছি, তাতে করে বিএনপি হেডেড বাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, এটা মোটামুটি ভাবে প্রত্যেকটা মানুষই জানে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে আদর্শ, আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে দফা 31 দফা, সেগুলি বিশ্বাস করে মানুষ আমাদেরকেই নির্বাচিত করবেন এবং সেই কারণেই এই আক্তারদের মতো মানে ওরা তো ম্যাচিউর না, মানে আমি আক্তারদের মতো বলেছি এই জন্য যে এনসিপির অনেক ছেলে পেলেরাই ওরা হয়তো বুঝতে পারছে না, এখনো তো ওইরকম ম্যাচিউর হয়নি, তারা মনে করছে যে জনবিলাত আমার হাতে সময় খুবই কম আছে, আমি জাস্ট এটা শেষ করে দিই। চাঁদার কথা যেটা বলছেন আর কি, চাঁদা এখন নেওয়া হয়তো রাজনৈতিক সরকার আসলে এটা নেওয়া বন্ধ হবে, কারণ আমরা যে প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা সংস্কারগুলি যারা ওনারা করছেন সেই সংস্কারের মধ্য দিয়ে পরিশুদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা হবে। আমরা আশা করি যে একটা জিয়ার আদর্শ যেভাবে ছিল সেই আদর্শ নিয়ে সেই বাস্তবায়ন করার জন্য সাইফুল হক, আপনার কাছে আমি